তোমার বুড়ো আঙুল আমাকে দান করতে হবে কলব্য। তুমি কি রাজি? হ্যাঁ গুরুদেব। একলব্যের কাহিনী, উদ্যম এবং বিনয়ের পাঠ। একসময় হস্তিনাপুর রাজ্যে এক ছোট ছেলে একলব্য বাস করত। সে একটি শিকারী গোষ্ঠীর সদস্য ছিল এবং তার অসাধারণ তীরন্দাজি দক্ষতার জন্য পরিচিত ছিল। একলব্য স্বপ্ন দেখত বিশ্বের সেরা তীরন্দাজ হওয়ার এবং তার হৃদয়ে স্থাপন করেছিল মহান শিক্ষক দ্রোণাচার্যের কাছ থেকে শেখার ইচ্ছা। একলব্য দ্রোণাচার্যের কাছে এসে তার গুরুর অধীনে শিখতে চায় তা প্রকাশ করে। কিন্তু দ্রোণাচার্য, যিনি কেবল রাজকুমারদের শেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, একলব্যকে ছাত্র হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেন। প্রত্যাখ্যানের দ্বারা নিরুৎসাহিত না হয়ে একলব্য স্বয়ং তীরন্দাজি শেখার সিদ্ধান্ত নেয়। সফল হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, একলব্য একটি মাটির মূর্তি গড়ে তোলেন দ্রোণাচার্যের এবং প্রতিদিনের সামনে অনুশীলন শুরু করেন। তিনি নির্ভীকভাবে এবং নিয়মানুবর্তিতায় তীরন্দাজির দক্ষতা আয়ত্ত করতে নিজেকে নিবেদিত করেন। সময়ের সাথে সাথে একলব্যের দক্ষতা বৃদ্ধি পায় এবং তিনি একটি অসাধারণ তীরন্দাজ হয়ে ওঠেন। একদিন যখন একলব্য অনুশীলন করছিলেন, রাজকুমাররা, যার মধ্যে অর্জুনও ছিল, তাকে বনভূমিতে আবিষ্কার করে। একলব্যের দক্ষতায় আশ্চর্য হয়ে তারা তাকে জিজ্ঞেস করে যে তার শিক্ষক কে। একলব্য বিনয়ের সাথে মাটির মূর্তির দিকে নির্দেশ করে এবং বলল, আমি গুরু দ্রোণাচার্যের অধীনে শিখেছি। এটি শুনে রাজকুমাররা দ্রোণাচার্যকে একলব্যের অসাধারণ দক্ষতার বিষয় জানায়। আকৃষ্ট হয়ে দ্রোণাচার্য নিজেই একলব্যকে দেখার জন্য বনভূমিতে যান। যখন তিনি পৌঁছান, একলব্য সম্মান এবং শ্রদ্ধার সাথে তাকে স্বাগত জানান। প্রণাম গুরুদেব। দ্রোণাচার্য একলব্যের উৎসর্গ এবং প্রতিভায় মুগ্ধ হন। তবে তিনি এটাও চিন্তা করছিলেন যে একলব্যের দক্ষতা অর্জুনের, তার প্রিয় ছাত্রের, দক্ষতার উপরে থাকতে পারে। অর্জুনের সেরা তীরন্দাজ অবস্থান রক্ষা করতে দ্রোণাচার্য একলব্যের একনিষ্ঠতা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি একলব্যকে বলেন, যদি তুমি আমাকে তোমার গুরু মনে করো, তবে তোমাকে আমাকে একটি গুরু দক্ষিণা দিতে হবে। আমি তোমার ডান হাতের বুড়ো আঙুল চাচ্ছি। দ্বিধা না করে একলব্য তার ছুরি বের করে এবং তার ডান হাতের বুড়ো আঙুল কেটে দ্রোণাচার্যের দিকে দেয়। এই ত্যাগের কাজটি একলব্যের প্রকৃত উৎসর্গ এবং বিনয় প্রকাশ করে। যদিও একলব্য ডান হাতের বুড়ো আঙুল ছাড়া তীরন্দাজ হিসাবে আর প্রতিযোগিতা করতে পারছিলেন না, তিনি তার অবশিষ্ট আঙুল দিয়ে তীরন্দাজির অনুশীলন চালিয়ে যান। তিনি অবিচল উৎসর্গ এবং বিনয়ের প্রতীক হয়ে ওঠেন। তার কাহিনী ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে। একলব্যের প্রতিজ্ঞা। ডান হাতের বুড়ো আঙুল হারানোর পরেও একলব্যের মনোবল ভাঙেনি। তিনি তাঁর বাম হাত এবং অবশিষ্ট আঙুলগুলি ব্যবহার করে ক্লান্তিহীনভাবে তীরন্দাজির অনুশীলন চালিয়ে যান। তাঁর নির্ধারণ এবং স্থিতি চারপাশের মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। একলব্যের গোষ্ঠী তাঁর উৎসর্গ দেখে তার পেছনে দাঁড়িয়ে যায়। তারা তাঁর জন্য একটি বিশেষ প্রশিক্ষণ ক্ষেত্র নির্মাণ করে এবং সেরা সম্পদগুলি প্রদান করে যা তারা মূল্যবান মনে করে। একলব্য পাল্টা তাঁর গোষ্ঠীর ছোট সদস্যদের তীরন্দাজির শিল্প শেখাতে শুরু করেন, তাদের মধ্যে উৎসর্গ, বিনয় এবং অধ্যবসায়ের মূল্যবোধগুলিকে জাগিয়ে তোলেন। বছর গড়ায় একলব্যের খ্যাতি একটি প্রভুত্বপূর্ণ তীরন্দাজ হিসাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তিনি বিভিন্ন তীরন্দাজি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এবং তাঁর দক্ষতা প্রদর্শনের জন্য আমন্ত্রণ পান। তাঁর শারীরিক অসুবিধা সত্ত্বেও একলব্য নিয়মিত দর্শকদের নির্ভুলতা এবং দক্ষতার সাথে মুগ্ধ করে। একটি রাজ্যের চ্যালেঞ্জ। একদিন হস্তিনাপুর রাজ্য একটি গুরুতর হুমকির সম্মুখীন হয়। একটি প্রতিদ্বন্দ্বী রাজ্য যুদ্ধ ঘোষণা করেছিল এবং আসন্ন যুদ্ধে তাঁবু স্থান একটি প্রকৃত প্রয়োজন হয়ে ওঠে। রাজা ধৃতরাষ্ট্র তাঁর সেনাবাহিনীর জন্য সেরা যোদ্ধাদের খোঁজ করে দূতদের পাঠান তীরন্দাজদের সংগ্রহ করতে। একলব্য, এখন একটি সম্মানিত এবং মূল্যবান তীরন্দাজ, হস্তিনাপুর সেনাবাহিনীতে যোগ দিতে আমন্ত্রণ পায়। তার পূর্ববর্তী প্রত্যাখ্যানের পরেও একলব্য রাজ্যের সেবা করার সিদ্ধান্ত নেয় সাধারণ মঙ্গলের জন্য। তিনি এটি একটি সুযোগ হিসেবে দেখেন তার মূল্যবোধগুলি প্রদর্শনের এবং তার মানুষদের রক্ষা করার। একলব্যের উপস্থিতি হস্তিনাপুর সেনাবাহিনীতে নতুন আশা এবং মনোবল নিয়ে আসে। তার অতুলনীয় দক্ষতা এবং অবিচল প্রতিজ্ঞা তাঁর সহযোদ্ধাদের অনুপ্রাণিত করে। একসাথে তারা কঠোরভাবে প্রশিক্ষণ নেয়
আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য। ধর্মক্ষেত্রের যুদ্ধ। যুদ্ধক্ষেত্র প্রস্তুত ছিল এবং সেনাবাহিনী একটি তীব্র যুদ্ধে সম্মুখীন হয়েছিল। একলব্য তাঁর অনন্য তীরন্দাজি শৈলীর সাথে যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নির্ভুলতা এবং কৌশলগত চিন্তাধারা হস্তিনাপুরের পক্ষে যুদ্ধের মোড়কে পাল্টানোর সাহায্য করে। যুদ্ধ চলাকালীন একলব্য নিজেকে প্রতিদ্বন্দ্বী রাজ্যের সর্বোচ্চ তীরন্দাজের সম্মুখীন পায়। দুজন একটি তীব্র যুদ্ধ শুরু করে একে অপরের দক্ষতা এবং প্রতিজ্ঞা পরীক্ষা করে। তাঁর শারীরিক অসুবিধা সত্ত্বেও একলব্যের উৎসর্গ এবং প্রশিক্ষণ সত্ত্বেও দেখা যায় এবং তিনি বিজয়ী হন। যুদ্ধক্ষেত্রে একলব্যের বিজয় শুধুমাত্র তাঁর দক্ষতার প্রমাণ নয়, বরং উৎসর্গ, বিনয় এবং অধ্যবসায়ের ক্ষমতারও প্রমাণ। তাঁর কাজ এবং উদাহরণ তাঁর সহযোদ্ধাদের নতুনভাবে যুদ্ধ করার উৎসাহ দেয়, যা হস্তিনাপুরের যুদ্ধে বিজয় অর্জনের দিকে নিয়ে যায়। একলব্যের উত্তরাধিকার। বিজয়ের পর রাজা ধৃতরাষ্ট্র একলব্যকে তাঁর অতুলনীয় অবদান জন্য সম্মানিত করেন। তিনি একজন নায়ক হিসেবে উদযাপন হন এবং তাঁর কাহিনী প্রজন্ম ধরে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। একলব্য তাঁর গোষ্ঠীতে ফিরে যান, যেখানে তিনি তরুণ তীরন্দাজদের শেখানো এবং মেন্টর হিসাবে কাজ চালিয়ে যান। তাঁর ছাত্ররা তাঁর উত্তরাধিকার বহন করে এগিয়ে যায়, যা তাঁর মূল্যবোধগুলি বজায় রাখে। একলব্যের কাহিনী একটি আশার আলো হয়ে ওঠে, মানুষকে স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের মহত্ব কেবল শারীরিক ক্ষমতা থেকে আসে না, বরং অবিচল উৎসর্গ, বিনয় এবং চরিত্রের দৃঢ়তা থেকে আসে। একলব্যের যাত্রা একটি সাধারণ শিকারী থেকে একটি প্রভুত্বপূর্ণ তীরন্দাজ হওয়ার যে পথে পথিকৃৎ হিসেবে উঠে আসার গল্প, উৎসর্গ এবং একটি নিঃস্বার্থ এবং উৎসর্গীকৃত হৃদয়ের প্রভাবকে তুলে ধরে। তাঁর কাহিনী মহাভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, যা সময়হীনভাবে উৎসর্গ এবং বিনয়ের পাঠ দ্বারা সমৃদ্ধ করে তোলে। আশা করি এই বিস্তৃত সংস্করণটি একলব্যের কাহিনীর সারমর্ম এবং এর নৈতিক পাঠগুলি ধরতে পেরেছেন। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটা করতে হয়তো আপনার 1 সেকেন্ড লাগবে, কিন্তু এতে আমার অনেক সুবিধা হবে। আর শেষে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, এতে আমি যখনই নতুন ভিডিও আনব সেটা আপনার কাছে সবার আগে পৌঁছাবে। তাহলে শেষে একটি লাইক করে পাশে থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে আপনি আজ থেকে পরিশ্রম করতে রাজি তো?